তোমরা যারা 43 তে অ্যাডভান্স ভর্তি হয়েছো তোমাদের নাম্বার কি 100 এর উপরে আছে তো নাকি 100 নিচে আবার নেমে গেছে? স্যার 100-র উপরেই আছে। আলহামদুলিল্লাহ। সামান্য। আলহামদুলিল্লাহ স্যার আছে। আলহামদুলিল্লাহ। যাই হোক 100 এর উপরে থাকলে 101 এর 100 থেকে 101 এর উপরে থাকলে সুযোগটা আমার মনে হয় বেশি আছে। কেউ তো বলতে পারবে না কাট মার্কটা কত, বাট এটা একটা সুযোগ কথা বলছি আমি। এখন এই এই যে অ্যাডভান্স যে ব্যাচটা তোমরা ভর্তি হয়েছো, হ্যাঁ, এটা অনেক কারণে তোমরা ভর্তি হয়েছো। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি লিখিত ব্যাচের তোমাদের যে সময় থাকে খুবই কম। এই কম সময়ের মধ্যে লিখিত ব্যাচের তোমরা তোমাদের মধ্যে যারা আগে এই কাজগুলো করে, এই ধরো যে কোর্সটা করা খুবই জরুরি। এই জন্য জরুরি যে লিখিত তুমি কি পড়বে, কি বিষয় থাকে সেগুলো বুঝতেও তো তোমার 1-2 মাস চলে যায়, নষ্ট হয়ে যায়, সময় হাতেই থাকে 3-4 মাস সময় থাকে। তো পড়বা কখন? আর বইগুলো থাকে প্রিলির সবগুলো বইয়ের মধ্যে থাকে রিটেনে একটা বই এরকম উঁচু বই থাকে, এক একটা বই এই উঁচু উঁচু বই রিটেনের বই। তার এতগুলো বই পড়তে হবে এই 3-4 মাসের মধ্যে, এটা কি করে সম্ভব? এই জন্য কোর্সটা সবার আগে শুরু করতে হয়। এখানে তোমরা জানো যে আমার সাথে তোমাদের আগের 41তম বিসিএস এ আমাদের এখানে অনলাইনে এই বিদ্যাবাড়ি অনলাইন অ্যাপেই লিখিত ব্যাচে একজন মেয়ে ও ক্লাস করেছিল, ও আমার সাথে কথা বলছে, সাক্ষাৎকারে ছিল। সে বলছে যে এরকম যে সে এত আগে আমাদের কোর্সটা করেছে, যে কোর্স যখন আমাদের এখান থেকে অন্যরা যখন শুরু করে, যখন রেজাল্ট দেয় 41তম রেজাল্ট দেয় তার আগে সেটা কোর্স করেছে। যখন রেজাল্ট দেয় তখন ওর 50% পড়া শেষ। অন্যরা যখন শুরু করবে তখন সে 50% লিখিত পড়া শেষ করে ফেলছে। এইটাই যেন তোমাদের প্রত্যেকেরই হয়। এই 43তম রেজাল্ট যেদিন হবে সে নাগাদ যেন তোমার 50% কাজ হয়ে যায়, অন্তত 40% কাজটা যেন তুমি কমপ্লিট করতে পারো। এই জন্যই হচ্ছে অ্যাডভান্স ব্যাচের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিকজ এই রিটেনের মার্কস দিয়ে কিন্তু তুমি ক্যাডার হবে, শুধু ক্যাডার না, কোন ক্যাডার হবে তাও ডিপেন্ড করবে তোমার রিটেনের মার্কস। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে 900 নাম্বার থাকবে, প্রত্যেকটা মার্কস তোমার জন্য জরুরি। প্রিলি কোনো নাম্বার তোমার যোগ হবে না, কিন্তু লিখিতর এখানে যে মার্কস গুলো আছে প্রত্যেকটা মার্কস তোমাকে কুড়িয়ে করে নিতে হবে। কোথায় মার্কস আছে, কোথা থেকে নাম্বারটা বেশি তোলা যায়, কত নাম্বার তুললে তুমি ক্যাডার হতে পারবে, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আমি স্লাইডের মাধ্যমে আসতেছি, স্লাইডের থেকে তোমাদের সাথে কথা বলি। তোমাদেরকে যারা তোমরা ভর্তি হয়েছো আমাদের বিদ্যাবাড়ি অ্যাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা যেটা হচ্ছে যে আমরা তোমাদের ক্লাসটা শুরু করব 15 তারিখ থেকে। আর সামনে 2 দিন তোমাদেরকে আমি একটা ব্রেক দিচ্ছি বলতে যে একটা কারণ আছে, সেটা বলবো তোমাদেরকে। 15 তারিখ থেকে তোমরা এটা ক্লাস শুরু করবে, রাত 9টায় তোমাদের ক্লাস শুরু হবে। এবং কি করতে হবে না করতে হবে সেগুলো 15 তারিখে তোমাদের সাথে কথা হবে। আর আমি বাকিটা তোমাদেরকে স্লাইড থেকে একটা একটা বলতে থাকি। দেখো, পরীক্ষার জন্য সম্ভাব্য কত সময় পাবে তোমাদের পরীক্ষার জন্য। এখন ধরো তোমাদের এটা মাস হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসে তোমার আজকে 12 তারিখ। এখন তোমরা পরীক্ষার জন্য হাতে কতদিন সময় আছে? দেখো, কেবল তোমার প্রিলি পরীক্ষার রেজাল্ট হলো, সামনে তোমার যেটা হচ্ছে যে প্রিলি পরীক্ষার হয়ে গেল, শেষ হয়ে গেল, রেজাল্ট হয়নি। প্রিলি পরীক্ষার রেজাল্ট হতে তোমার ধরো আরো 1-1.5 মাস সময় লাগবে। তো 1-1.5 মাস পরে তারপরে আরো তুমি ধরো 3 মাস সময় ধরো, তাহলে ধরো এদিকে 1.5 মাস ওইদিকে 3 মাস, এই 4.5 মাস সময় ধরো। তাহলে তোমার কি হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ তোমার এই পরীক্ষাটা মার্চ এপ্রিলের দিকে চলে যাবে। এটা হচ্ছে আনুমানিক একটা কথা। সো তুমি ধরে নাও তোমার এখন থেকে হাতে আছে 4 মাস বা 4.5 মাস সময় তোমার হাতে আছে লিখিত পরীক্ষার জন্য। ধরে নাও 5 মাস আছে সব মিলে, প্লাস মাইনাস 5 মাস সময় তুমি হাতে থাকে। তাহলে তুমি আমাকে বলো যে 5 মাস সময়ের মধ্যে ধরো তোমার জন্য হাতে সময় আছে 5 মাস, 5 months। 5 মাসে লিখিত তোমার পরীক্ষা হচ্ছে 900 মার্কস, জেনারেল হচ্ছে 900 মার্কস, তোমার হচ্ছে সাবজেক্টের 200 নম্বর, এই 1100 নম্বর সময় আছে তোমার 5 মাস। তোমার প্রিলি পরীক্ষা দিয়েছো তুমি 200 নম্বরের জন্য, প্রিলি পরীক্ষা ছিল 200 নম্বরের জন্য। রিটেন পরীক্ষা তোমার হচ্ছে জেনারেল ক্যারিয়ারের জন্য 900, আর তোমার সাবজেক্টের যে নাম্বার সেটা হচ্ছে 200। এই 1100 নম্বর তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই সামনের সময় আছে 5 months। হাউ গুড, এইটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে। সো বন্ধুরা এখানে খেয়াল করো যে তোমাদের 5 মাস সময়ের মধ্যে থেকে এতগুলো মার্কস তুলতে হবে। এর মধ্যে থেকে বাজারে বই কিনতে হবে,
সেই বইগুলো নোট করতে হবে, পড়তে হবে, কি পড়লে বেশি মার্কস আসবে সেটা খেয়াল করতে হবে। আর তোমার কত পার্সেন্ট মার্কস তোমার ক্যারি করতে হবে, যেমন রিটেনের মধ্যে তোমরা জানো অলরেডি, এগুলো তোমাদের সবারই জানা আছে যে 50% মার্কস হচ্ছে তোমার 5 নাম্বার রিটেনে, বাট 50% দিয়ে তুমি কোনোভাবেও তুমি ক্যাডার হতে পারবে না, এটা গ্যারান্টি। 55% মার্কস দিয়ে তুমি ক্যাডার হতে পারবে না, এটাও তোমাকে আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 55% মার্কস দিয়ে তুমি ক্যাডার হতে পারবে না। তাহলে তোমার বিশেষ ক্যাডার হতে গেলে রিটেন পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস থাকতে হয়, এগুলো নিয়ে আমি বহুবার বলছি, আবারও বলি, সেটা হচ্ছে যে তোমার 60% মার্কস যেন অ্যাটলিস্ট সাবজেক্টে থাকে। সো এইটাকে ক্যারি করতে গেলে, এটাকে পেতে গেলে তুমি সব সাবজেক্টে এর মার্কস তুমি পাবে না, কোন কোন সাবজেক্টে পাবে এগুলো নিয়ে আমি তোমাদেরকে অসংখ্যবার কথা বলছি। আমি রিটেনের সেমিনার তোমাদেরকে নিয়েছি, সেগুলো তোমরা জানো। আর বাকিটাও তোমাদেরকে ক্লোজ জুমে যখন আমি ক্লাস নেবো, তখন লাইভ ক্লাস নেবো, তখন তোমরা সেটা জানতে পারবে। আমাদের বেশিরভাগ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস, কিছু ক্লাস থাকবে, বেশ কিছু ক্লাস আবার জুম ক্লাসও হয়, বেশ কিছু ক্লাস জুম হবে। তো সেগুলো মিলে আমি তোমাদের পরে কথা বলবো, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে 5 মাস সময়ের মধ্যে থেকে মোর দেন 60% মার্কস তোমাকে ক্যারি করতে হবে, এবং 900 প্লাস 200 1100 নম্বর প্রশ্ন নিতে হবে 5 মান্থ সময়ের মধ্যে। কাজটা মোটেও ইজি কাজ না, অনেক ডিফিকাল্ট কাজ, অনেক ডিফিকাল্ট কাজ। কম্পিটিশনটা অনেক হাই হবে রিটেন পরীক্ষার মধ্যে থেকে। তুমি ধরো রেজাল্ট হবে আরো 1.5 মাস পরে, সেই 1.5 মাস অপেক্ষা করে তুমি যদি বসে থাকো, ঘরে বসে থাকো, তাহলে তোমার জন্য চরম লস হবে। এই জন্যই এই যে অ্যাডভান্স ব্যাচটা যে শুরু করা বিষয়টা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ, এবং তোমরা রাইট ডিসিশন নিয়েছো এই ব্যাচটাতে ভর্তি হয়ে। আমি আশা করব এই ব্যাচ থেকে আমরা তোমাকে ক্যাডার একদম ধরে ধরে বানিয়ে দেবো তা না, ক্যাডার তোমাকেই হতে হবে, তোমার পরিশ্রমে তুমি ক্যাডার হবে, কিন্তু একটু গাইডলাইন তো আমরা দিতে পারবো, দেখে দিতে পারবো। নিজের হাতে ক্যাডার হয়ে গেছি, সো আমরা ওই পথটা তো তোমাদের দেখিয়ে দিতে পারবো যে কিভাবে ক্যাডার হয়। যে তোমাদের জামান স্যার যে ক্লাস নিবে, ইংলিশের ক্লাস তোমার নিবে, আমি নিব, জামান স্যার 2 বার ক্যাডার হয়েছে বিশেষে, সে তো বলে দিতে পারবে যে ইংলিশে কি করতে হবে কি করতে হবে না, সে আইএলটিএস এর টিচার, সে সবই জানে। সো এই বিষয়গুলো তোমাদেরকে অনেক হেল্পফুল করে, মানে এগুলো খুবই হেল্পফুল হবে আশা করছি আমি। দেখো, কখন থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত, প্রিলি পরীক্ষার রেজাল্টের আগে নাকি পরে? এই যে আমাদের এটা আছে যে তোমরা বুঝতে, একটু আগে কথা বললাম, তোমাদের অবশ্যই পরীক্ষার প্রস্তুতি কখন থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, এই যে তোমরা শুরু করে দিছো এটাই তোমাদের পারফেক্ট টাইম। আরো যদি আমি একটু বলি, যখন তোমার প্রিলি পড়াশোনা করেছো, তখনই প্রিলি পড়াশোনার প্রস্তুতি নিতে হয় 1 বছর ধরে, কমপক্ষে 1 বছর ধরে। এই 1 বছরের 6 থেকে 7 মাস প্রিলি ভালো করে কন্ট্রোল করতে হয়, তারপরে যে মাঝখানে 2-3 মাস প্রিলি রিটেন মিলিয়ে পড়তে হয়, দেন পরীক্ষার আগের 1.5 মাস 2 মাস শুধু প্রিলি পড়তে হয়, কিন্তু তার আগের 2-3 মাস কিন্তু প্রিলি রিটেন মিলিয়ে পড়তে হয়। আবার যেদিন প্রিলি পরীক্ষা দিবে তারপর দিন থেকে তুমি রিটেন পরীক্ষা শুরু করে দিবে, যদি পরীক্ষা ভালো হয় রিটেনের প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে। এটা হচ্ছে পারফেক্ট ওয়ে। তো আমার মনে হয় যে তোমরা এটা শুরু করে দিয়েছো, এখন থেকে শুরু করেছো, এটা বেস্ট একটা পদ্ধতি। এই ব্যাচে তোমরা ফার্স্ট ব্যাচে, অ্যাডভান্স ফার্স্ট ব্যাচে, বিদ্যাবাড়ি অনলাইনের ফার্স্ট ব্যাচে তোমরা ভর্তি হয়েছো, এটা তোমাদের জন্য ধন্যবাদ এবং তোমাদের খুব কাজে লাগবে। আমি পরের স্লাইডটা দেখি। আচ্ছা, এটা দেখো, কেন অনলাইনে লিখিত কোর্সটি করবে? অনলাইনে কেন? এখন প্রথম কথা হচ্ছে, অফলাইনে তোমার কোনো সিকিউরিটি নেই। অফলাইনে যে কোচিং গুলো আছে, সেই কোচিং গুলো তোমার ক্লাসগুলো যে দিতে পারবে সেটা মানে বলা যাচ্ছে না, কারণ সামনে এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোর সময় যেটা হয় যে কোচিং গুলো এই 1 মাস যতদিন পরীক্ষা চলে ততদিন তো পরীক্ষার এটা বন্ধ থাকে, ক্লাসগুলো কোচিং গুলো বন্ধ থাকে। সো এগুলো তো তোমার ওই সময় ক্লাসগুলো হবে না। নাম্বার 2 হচ্ছে যে তোমার এত বেশি সময় নাই যে তুমি কোচিং সেন্টার যে একটা স্যার ক্লাস নেবে তার জন্য আরো 30 মিনিট বসে থাকবে, ক্লাসের মধ্যে হই হুল্লোড় হবে, কটটুক বুঝবে না, সেটা চলে যাবে, এরপরে আবার 30 মিনিট বসে থাকবে, বাসায় আসতে জ্যামের মধ্যে বাসায় আসবে, করোনাকালীন সময়ের মধ্যে যে করোনার যে ছোঁয়াচে ব্যাপার এগুলো নিয়ে তুমি যাবে। এগুলোর থেকে আমার মনে হয় যে অনলাইনে তুমি যে লিখিত কোর্সটি করছো এটি বুদ্ধিমানের কাজ হয়ে গেছে। এখানে যে স্যাররা ক্লাস নিচ্ছেন, এটা লিখিত ক্লাস তো যাকে তাকে দেয়া যায় না। লিখিত ক্লাস এমন না যে অমুককে ধরে এসে ক্লাস দেওয়া হলো, সেটা কিন্তু সে পারবে না ক্লাস নিতে। এখানে ম্যাচিউরড মানুষ লাগবে লিখিত ক্লাস নেওয়ার জন্য, এবং তার ধারণা থাকতে হবে কিভাবে মার্কসটা পাওয়া যায়, কিভাবে মার্কসটা আসতে পারে, এই ধারণা থাকতে হবে। প্রিলি ক্লাস আর লিখিত ক্লাস এটা কিন্তু এক জিনিস না। সব টিচার যার প্রিলিতে ক্লাস খুব ভালো নিতে পারে, কিন্তু রিটেনে সে পড়াতে পারবে এটা গ্যারান্টি দিতে পারা যাবে না যে সে রিটেনে কথা বলতে পারবে না। ওই জায়গায় রিটেনের স্যাররা এখানে যারা পড়াতে সক্ষম তারা এখানে ক্লাস নেবে। ওকে, আর এখানে তোমরা অনলাইনে যে কোর্সটি করছো, এখানে তোমাদের একটা কথা আমি শুধু তোমাদের বলে দেই, শর্ট কামিজটা বলে দেই। প্রিলিতে আমরা যতখানি ভালো পড়াই,
এখানে প্রিলিতে যত বেশি মানে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা নিয়ে যেভাবে তৈরি করা যায়, রিটেনে কিন্তু ওই রকম ভাবে অনলাইনে কাজটা করা যায় না। এখানে একটু ঘাটতি আছে অনলাইনের ক্ষেত্রে। ওকে, এখানে তোমাদের মনে রাখতে হবে আমাদের যে ঘাটতিটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়ার পদ্ধতি আমরা এখনো বের করতে পারি নাই, মনে হয় কেউই পারে নাই। তো এই ক্ষেত্রে পরীক্ষা ছাড়াই পরীক্ষা নেওয়ার সুযোগ যদি আমি করতে পারি কোনো সময়, সেটা একটা বুদ্ধি করতেছি যে পরীক্ষা নেওয়া করা যায় কিনা। যদি করা যায় তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, কিন্তু যেহেতু লিখিত পরীক্ষায় তোমার খাতায় লিখতে হয়, আর এমসিকিউ পরীক্ষা হলে কি হয় সেটা ভিন্নভাবে নেওয়া যায়, গুগলে নেওয়া যায়, কিন্তু লিখিত হওয়ার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। পরীক্ষাটা ছাড়া তোমাদেরকে এখানে কোর্সটা করতে হবে, এটাই হচ্ছে একটা আমার জন্য একটা শর্টকাট। পরীক্ষাটা খুবই কোশ্চেন কথা খুবই সহজ, কিন্তু এটা পরীক্ষা নেওয়া যাচ্ছে না। এই জন্য যেটা করা হবে তোমাদের একটা সাজেশন করে দেওয়া হবে, সাজেশন তৈরি করে দেওয়া থাকবে, এই সাজেশনটা তোমরা বাসায় ফলো করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখানে তোমাদের যেটা হয় যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট আছে, শিটগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, বাড়িতে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের আমি শেষে নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করে ওই নাম্বার থেকে তোমাদের কুরিয়ারের ঠিকানা নিবে, ঠিকানা নিয়ে সেই ঠিকানায় পাঠিয়ে দিবে, শিটগুলো পাঠিয়ে দিবে, শিটগুলো আগে নিয়ে নিবে। এই শিটগুলো দিয়ে ক্লাসগুলো হবে, আর যতক্ষণ শিট হাতে যাবে না ততক্ষণ এটা পিডিএফ মাধ্যমে ক্লাস হবে। এই যে শিটগুলো দেখো, যে শিটগুলো এখানে আছে, এই শিটগুলো এতগুলো বই তোমাদের কাছে শিটগুলো চলে যাবে, এগুলো সবই চলে যাবে তোমাদের কাছে, একটা করে সেট, 4টা করে সেট আছে, প্রিলিতে 4টা সেট, রিটের 4টা সেট, এই সেটগুলো চলে যাবে তোমাদের কাছে, চলে যাবে। এগুলো দিয়ে তোমাদের ক্লাসগুলো চলবে, আশা করছি এই ক্লাসগুলোতে তোমাদের কাজে লাগবে। দেখো এখানে আমরা অনলাইনে ক্লাসগুলো করলে কি কি সুবিধা হবে তার একটা ছোট্ট তালিকা দেওয়া আছে। সময় বেঁচে যাবে তোমাদের, সময় তোমাদের এই যে কোচিং এ আসা যাওয়া, গল্প করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এই জায়গাটা তোমার সময়টা নষ্ট হচ্ছে না। তুমি বাড়িতে বসে যেহেতু অনেক পড়তে, রিটেনে কিন্তু তোমার আসলেই পড়তে হয়। আমি তোমাকে একটা কথা বলি, আমি যেবার ক্যাডার হই তখন আমি এই ঢাকা শহরের মধ্যে খুবই পরিচিত একজন শিক্ষক, মানে এই তোমাদের যারা পড়ে তাদের কাছে আমি খুবই পরিচিত মানুষ। এত ক্লাস নিয়েছি, অর্থাৎ 22টা শাখায় ইংলিশ আমি একা ক্লাস নিয়েছি, বড় একটা কোচিং এর নাম করা কোচিং, তার 22টা শাখার ক্লাস আমি একা নিয়েছি ওই সময়। সো 22টা শাখায় যত স্টুডেন্ট ছিল তারা আমাকে চিনতো। অনলি আমি একটা শাখায় একদিন যেতাম, একদিনে সব ক্লাস শেষ করে দিয়ে আসতাম, একদিনে ইংলিশ সব ক্লাস শেষ। সিলেটে একবার গেছি, সিলেটে যে একদিনে সব ক্লাস শেষ করে দিয়ে আসছি ইংলিশের, সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ক্লাস চলছে, একই ব্যাচ, সব রুম খুলে দিয়ে একটা বড় রুমের মধ্যে সবাইকে এক রুমের মধ্যে সারাদিন পড়িয়ে আসছি, এইভাবে ক্লাস নিয়েছি। সো আমি যখন পরীক্ষা দিতে যাই, আমি একজন টিচার, স্টুডেন্ট বিশেষে আমার ক্যাডার হয়েছে, তোমরা জানো এটা, 3বার বিশেষ ভাবে দিয়েছি আমি। তো ওইখানে যেটা হচ্ছে যে এখানে যখন ক্লাস আমি যখন পরীক্ষা দিই লাস্ট বিশেষে, তখনকার কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমি এই শেষ বিশেষের আগে 15 দিন আগে সব ক্লাস বন্ধ করে দিয়েছিলাম, যে এটা আমার লাস্ট বিসিএস। প্রত্যেকটা বিসিএসে আমার এই ক্লাস নেওয়ার কারণে আমি এটা পড়তে পারতাম না, আমার এই ক্যাডারও আসতো না, নন ক্যাডারে আসে। নন ক্যাডারে আমার যাওয়ার ইচ্ছা নাই, আমি চিন্তা করছি হলে ক্যাডারই হবো, নইলে আমার নিজের একটা কলেজ ছিল, পার্সোনাল কলেজ ছিল, সেই কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম আমি। সো ওইটা দিয়ে আমি চিন্তা করছি যে ওই কলেজটা দিয়ে আমি চলে যাব, এটা ছিল ইচ্ছা। তো যাই হোক, তো ওইবার বিসিএস এর মধ্যে যেটা হচ্ছে যে আমি কত ঘন্টা পড়ছি আমি এটা হিসাবই করি নাই, আমি শুধু আমার মনে আছে যে পড়া ছাড়া 1-1.5 ঘন্টা পড়া আর ছোট ছোট ঘুম, এগুলো বাদে 1-1.5 ঘন্টা হয়তো আমি বাইরে যে বাচ্চাদের খেলাধুলা দেখতাম, একটা পার্কে যে খেলাধুলা দেখতাম, বাকি সময়টা বাসায় এসে আমি পড়তাম। এত পড়ছি, ওইবার কিন্তু আমার ক্যাডারটা হয়ে গেছে। সো আমি যেটা দেখলাম যে পড়লেই ক্যাডার হওয়া যায়, মানে যে পড়ে, যে অধ্যবসায় করে সেই ক্যাডার হয়, এটা আমার দেখা কথা বলছে। এই জন্য আমি তোমাদেরকে যখন বলি যে বাসায় তোমরা 12 থেকে 16 ঘন্টা পড়াশোনা করবে, এটা আমি 12বার বলি, 12 থেকে 16 ঘন্টা পড়াশোনার কথা বলি, 10 ঘন্টা কথা বলি না, কিন্তু 12 থেকে 16 ঘন্টা। সো এটা তোমাকে মেনটেন করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি ক্যাডার। এটা তোমার বললাম, তোমার যারা ক্যাডার হয়েছে তাদের সাথে কথা বলিও, প্রত্যেকেই এরকম ভাবে শ্রম দিয়েছে, মুখে যাই বলুক এটাই ট্রু, এমনি এমনি কেউ ক্যাডার হয়নি। এই জন্য বললাম তোমার সময় অনেক গুরুত্বপূর্ণ এখন, এই সময়গুলো তোমার সাশ্রয় হবে অনলাইনে ক্লাসগুলো করলে। ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারবে, ভিডিওগুলো টেনে টেনে দেখতে পারবে, বারবার দেখতে পারবে, একটা জায়গায় বোঝানো এটা বারবার শুনতে পারবে, এই যে সুবিধাগুলো এটা অনলাইনের সুবিধাটা পাবে। 2 নম্বর হচ্ছে অর্থ সাশ্রয়। অবভিয়াসলি তোমরা যদি বাইরে অফলাইনে করো 18,000 20,000 টাকা তোমার কোর্স ফি নিবে, আমরা কোর্স ফি তোমার কত নিয়েছি, 3,500 টাকা 4,000 টাকা কোর্স ফি নিয়েছি। সো এটা কোনো কোর্স ফি? এতগুলো ক্লাস, এতগুলো মানে এই যে তোমাদের স্যারদের যে ক্লাস দেওয়া হচ্ছে, জুম লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, রেকর্ড ক্লাস দেওয়া হচ্ছে, এগুলো তো
তোমার কাছে এই ফিটা কিছুই না, 20,000 টাকা আর এইটা একই তো, ওই স্যারের একই। তার থেকে বড় হচ্ছে যে তোমরা একটা গাইডেন্সের মধ্যে থাকছো বাড়িতে বসে। অবশ্যই অর্থ সাশ্রয়, ক্লান্তিহীন অধ্যয়ন, একই ক্লাস একাধিকবার দেখার সুযোগ, করার সুযোগ, এই কাজগুলো তোমরা অনলাইনে সুবিধাটা পাচ্ছ। আমার মনে হয় এটা তোমরা কাজটা নিবে। এইখানে তোমার একটা অসুবিধার কথা আমি একসাথে বলে ফেলি, যেটা তোমার সমস্যা হবে বা যেটা আমরা দিতে পারবো না। একটু আগে বলছি, আবার রিপিট করি, পরীক্ষা নিতে তোমাদের পারবো না, এটা হচ্ছে বড় সমস্যা। ক্লাস করে করেই প্রত্যেকটা ভালো করে বলি জিনিসটা, এটা তোমার আমার ইচ্ছা আছে যে এখান থেকে তোমাদের যত যা দরকার সব নাও, কিন্তু ক্যাডার হয়ে আসো, এটা হচ্ছে আমার কথা। পাস করে আসো, ক্যাডার হয়ে আসো, এটা হচ্ছে আমার কথা। কিন্তু আমি আমার এখান থেকে চাইলেও আমি তোমার পরীক্ষাটা নিতে পারছি না, যে কারণে এটা সমস্যা হয়। তোমাকে যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এই পরীক্ষার বিষয়টা বাদে আমরা যে এখানে ক্লাসগুলো নিব, ক্লাসে তোমাদের যে আমরা যে গাইডলাইনটি দিব, যে পরামর্শগুলো দিব এবং ক্লাসগুলো যে বুঝাবো, সেটাকে তুমি প্রিলির প্রার্থী আর রিটেনের প্রার্থীর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রিলিতে একদম শুরু থেকে শুরু করে ও ভালো মতো বোঝে না, কি পুরো বোঝে সেটা ভিন্ন জিনিস, বাট তোমরা কিন্তু প্রিলি পাস করে এখানে যাচ্ছ, অর্থাৎ প্রিলি তোমরা কভার করে গেছো। সো ম্যাচিউর, যথেষ্ট ম্যাচিউর তোমরা। সেইখানে তোমাদের মনে রাখতে হবে যে এই ম্যাচুরিটিটা তোমাকে শো করতে হবে পরীক্ষার মধ্যে। এই ম্যাচুরিটি শো করতে হবে সর্বক্ষেত্রে, জ্ঞানের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আচরণের দিক দিয়ে, সব দিক দিয়ে। তোমরা 5 লাখ প্রার্থী থেকে বাছাই হয়ে তোমরা 20,000-এর মধ্যে ঢুকবে, 5 লাখের মধ্যে 20,000-এ ঢুকবে, চারটেই কথা না, বিরাট ব্যাপার। সবার পরীক্ষাতে ভালো হয়নি। এই যে তোমরা এত কম ঢুকছো, তোমাদের সবকিছুতে সাথে প্রকাশ পাবে। আমরা যে ক্লাসগুলো নিব, তোমাদের সবগুলো যতগুলো ক্লাস হবে, সেই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাস নোট করা চাই। তোমার নিজ দায়িত্বে নোট করবে। যে যে বইগুলো কিনতে বলো, বইগুলো এখনই কিনে ফেলবে। শিটগুলোতে যা যা আছে শিটগুলোতে নোট করবে, শিটগুলোতে কোন কোন জায়গাগুলো তোমার পছন্দ হচ্ছে সেটা নোট করবে। তথ্যগুলো আলাদা করে মার্কিং করে রাখবে, বিভিন্ন কালারে কালি ইউজ করে করে দাগিয়ে রাখবে। এগুলো করে পার্সোনাল তোমার পরিশ্রম করতে হবে। আমরা শিখাবো 2 কথা, তুমি শিখবে 4 কথা। একটা পরামর্শ একটা স্যার দিবে, তুমি পরামর্শ কোন দিকে যেতে পারে সেটা তোমাকে ধরে নিতে হবে। এই রকম তোমাকে মানে কি বলে যে আউট অফ দ্য বক্স তোমাকে চিন্তা করতে হবে। করে এই ক্যাডার হওয়ার দায়িত্ব মনে করবে যে কমপ্লিটলি তোমার নিজের। এই ক্যাডার হওয়ার দায়িত্বটা কেউ তো মুকুল স্যার বা অন্য কোনো স্যার তোমার ক্যাডার বানিয়ে দিবে না, তোমাকেই বা হতে হবে ক্যাডার। এইটা মাথায় রেখে ওইভাবে একটা স্টাডি প্ল্যান করে ফেলো লিখিতের জন্য। আর ইংলিশ ক্লাস যখন করবে, বাংলা ক্লাস করবে, তখন বুঝতেই পারবে ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের শুরুতে তোমাদের অনেক কিছু ব্রিফিং করে দিবে, ওইভাবে তোমার কাজটা হয়ে যাবে। বাকিটা তুমি সাজিয়ে নিয়ে বাসায় কি বললাম 12 থেকে 16 ঘন্টা পড়ো, তুমি দেখো তুমি অবশ্যই সফল হবে। বাকিরা এটা তো শুরুই করতে পারে নাই, তুমি তার আগে শুরু করে ফেলছো, এই যে এগিয়ে যাচ্ছ, আর তোমাকে কেউ ধরতে পারবে না। এইটা দেখো সুন্দর একটা প্রশ্ন, কত মার্ক পেলে পছন্দের ক্যাডার পাবেন? তুমি লিখিত পরীক্ষায় কত মার্কস পেলে পছন্দের ক্যাডার পাবেন? পছন্দের ক্যাডার কথাটা খেয়াল করো, পছন্দের ক্যাডার কথা বলছে এখানে। পছন্দের ক্যাডার বলতে তুমি তো মেলা কথা থাকে। পছন্দের ক্যাডার পছন্দের ক্যাডার কেউ বলবে যে আমি পুলিশ হতে চাই, কেউ বলবে আমি অ্যাডমিন হতে চাই, হ্যাঁ প্রশাসন ক্যাডার হতে চাই, এরকম অনেক ধরনের পছন্দ থাকে। আবার অনেকে আছে কিন্তু যে অ্যাডমিন বাদ দিয়ে শিক্ষা ক্যাডারে আসছে, এরকম অনেকে আছে। শিক্ষা ক্যাডার অনেকে আছে যে এটা ধরো চিকিৎসক থেকে ফরেন ক্যাডার হয়ে গেছিল, ফরেন ক্যাডারে জয়েনই করেনি, আবার চিকিৎসক আরেকটা বিশেষ দিয়ে চিকিৎসক হয়ে গেছে। সো এগুলো অনেক ডিপেন্ড করে। এখন আসো পছন্দের ক্যাডার তুমি যেটাই দাও, তুমি যদি ভালো ক্যাডার পেতে চাও, ভালো ক্যাডার বলতে যেগুলো সুযোগ সুবিধা বেশি, প্রমোশন গ্রোথটা বেশি, তারপর অন্যান্য সুযোগ, বিদেশ সফর আছে, এরকম সুযোগ সুবিধা যেগুলোর মধ্যে বেশি, সেগুলো ক্যাডার পেতে চাইলে তোমার কিরকম লাগবে মনে রাখবা। আমি একটু আগে বলছি যে তোমার টার্গেট হচ্ছে যে 60% প্লাস মার্কস পাওয়া। টার্গেট হচ্ছে 60% প্লাস মার্কস হওয়া। এটা হচ্ছে তোমার যান বাঁচানোর জন্য, কোনো কিছু না পারলে 60% যেন থাকে গড়ে এটা। কিন্তু পছন্দের কাটা পেতে চাইলে তো মনে রাখতে হবে তোমার জন্য মার্কসটা এটা আসবে 63 থেকে 65 মার্কস। এটা হচ্ছে তোমার 65% মার্কস যদি ক্যারি করো, তুমি ফার্স্ট চয়েস অবশ্যই পাবে। কিন্তু সেটা 63 থেকে যেন 63 পেলেও তোমার ফার্স্ট চয়েস পাওয়ার চান্স আছে। ভাইবা যদি নাম্বারটা একটু বেশি পাও, সেক্ষেত্রে তোমার 63 পেলেও হয়ে যাবে। সো এখন থেকে তুমি একটা স্টাডি করো যে 9টা সাবজেক্টের মধ্যে সেখানে কি আছে। বাংলায় আছে 200, ইংরেজিতে আছে 200, ম্যাথে আছে তোমার 100, ম্যাথ মেন্টাল এবিলিটি 100, ডেইলি সায়েন্স আইসিটি এটা মিলে আছে 100, তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে 200, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে 100, এই সব মিলেছে 900 নম্বর। এগুলো প্রিলি যে তুমি সবগুলো সাবজেক্ট দেখে আসছো, এখান থেকে 40% পড়াই তুমি প্রিলিতে ছিল।
যে পড়াটা তুমি প্রিলিতে পড়ে আসছো তার 40% তোমার অলরেডি, রিটেনের 40% পড়া তোমার হয়ে গেছে, ইতিমধ্যে হয়ে গেছে। যা প্রিলিতে পড়ছো সেখানে 40% হয়ে গেছে, আর বাকি আছে 60% পড়া। এই 60% পড়াটার তুমি কোথা থেকে পড়লে বেশি মার্কস পাবে? তোমাকে যে বলছি, একটা কথা বলছি, বাংলা রচনা পড়ে তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। রচনা পড়ে ধরো রচনায় তোমার 40 নাম্বার আছে, তুমি হয়তো এখানে 20 নাম্বার পাবে। কিন্তু ম্যাথ আছে 50 আর মেন্টাল অ্যাবিলিটি আছে 50। মেন্টাল অ্যাবিলিটি প্রিলির থেকেও সহজ, প্রিলিতে মেন্টাল অ্যাবিলিটি থাকে তার থেকেও সহজ থাকে। এই 50-এর মধ্যে কিন্তু তোমার এখান থেকে 50-ই পাওয়া সম্ভব, 50 পাওয়া সম্ভব এখান থেকে। এই মাস তুমি ছাড়বে, মেন্টাল অ্যাবিলিটি তুমি ছাড়বে না। মেন্টাল অ্যাবিলিটি অনেকে পড়ে না, তুমি এখন থেকে মেন্টাল অ্যাবিলিটি পড়বে। মেন্টাল অ্যাবিলিটি পড়ে এখানে 50% মার্কস পেলে কত নাম্বার তুমি পেয়ে গেলে, একবারে 45 পেলে তোমার কত নাম্বার হয়ে গেল। আর হচ্ছে তোমার গণিত, গণিতে যে তুমি প্রিলিতে 7 এর বই, 8 এর বই, 9 এর বই যদি প্রিলিমিনারিতে, অর্থাৎ তুমি বোর্ড বইয়ের যে প্রিলিতে ক্লাস 7 এর 8 এর 9 এর বইটা আমি পড়তে বলছিলাম বারবার, এই বইটা যদি ভালো করে পড়ো, রিটেন এখানে 50 দিন পাবে। 12টা থাকবে, 10টা করতে হবে, এই 10টা তুমি কমন পাবে এখানে। তো 10টা যদি কোশ্চেন এখানে কমন পাও, 50-এ 50, এখানে 45 যদি তুমি মেন্টালিটি পাও, 95 পেয়ে যাবে। তোমার টার্গেট হচ্ছে কত? 60 ক্রস করা, এগিয়ে যাওয়া। তাহলে 95 যদি তুমি গণিত থেকে মেরে দিতে পারো, 90 যদি মেরে দিতে পারো, তাহলে তোমার নাম্বার তো অনেক যোগ হয়ে থাকলো। এই যে সুযোগগুলো নেওয়া, কোনখান থেকে সুযোগগুলো নিবে, এগুলোতে একটা প্ল্যান করো, স্টাডি প্ল্যান করো বাসার মধ্যে, করে ওই অনুযায়ী তুমি এখন থেকে কাজ করতে থাকো। আর আমরা যে ক্লাসগুলো নিব, শুধু ক্লাসগুলো তোমরা দেখে থাকো, ক্লাসগুলো নোট করো, এটা তোমাকে একটা আলাদা, তোমাকে একটা গতি দিবে। আমাদের ক্লাসগুলো, আমাদের পড়াগুলো গতি দিবে, কিন্তু মেইন পার্সন তুমি। এই যে সাজাবা কোনটা থেকে বেশি মার্কস পাবো, কোনটাকে, এই সাজানো তোমার কাজ, তুমি করবে। এগুলো গুছিয়ে নিবা, কারো উপর ভরসা করার দরকার নাই, মুকুল স্যারের উপর ভরসা করার দরকার নাই, ওই স্যারের উপর ভরসা করার দরকার নাই। আমরা তোমাকে একটা ভালো গাইড অবশ্যই দিব, কিন্তু নিজেকে নিজের মতো সুন্দর করে তুলে ধরবা। আর আমাদের যে ক্লাসগুলো হবে, এগুলো তোমাকে খুব সহায়তা করবে, খুবই সাহায্য করবে তোমার ওই কাজটা করার জন্য। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে বিষয়। তাহলে তুমি 63 to 65% মার্কস পেলে ফার্স্ট চয়েস পাবে, আর 60% প্লাস মার্কস যদি ক্যারি করতে পারো, ইনশাল্লাহ একটা কাটা তুমি পাবে, এটা বলা যায়। কাঙ্ক্ষিত মার্কস পেতে আপনার প্রস্তুতির রুটিন কেমন হওয়া উচিত? এটা তোমাকে প্রশ্ন যদি করা হয় যে তোমার প্রস্তুতির রুটিন কেমন হওয়া উচিত, আমাকে যদি বলো যে আমার রুটিনটা কেমন হবে, তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে রুটিনটা আমি যেটা বলছিলাম, আমার যখন পড়তাম তখন আমাদের সময় কারেন্ট থাকতো না, প্রচুর বিদ্যুৎ যেত, বিদ্যুৎ এই আসে এই চলে যায়, বেশিরভাগই চলে যায়, একটু আসে। তো গরম, প্রচন্ড গরম, বাড়িতে তো আমার তো রুম ছিল একটা, কি ম্যাথ ছিল, ম্যাথের মধ্যে আমি আলাদা একটা রুম নিয়েছিলাম, আমার একটা রুম আলাদা ছিল। গরম, প্রচন্ড গরম, তখন ওই যে পানি, জামা টামা খুলে পানি এই ঘাড়ের মধ্যে পানি ঢালতাম, একটু করে পানি ঢালতাম, শরীর ঠান্ডা হইতো, পড়তে থাকতাম। এরপরও খারাপ লাগলে কি করতাম, ওই যে আমার যে বিছানা ছিল, হ্যাঁ, বিছানাটার মধ্যে কি করতাম, বিছানাটা একদম চাদর টাদর যা ছিল সব এগুলো উল্টে বিভিন্ন জায়গায় ফেলে দিতাম, রাখতাম। হাস্যকর না? তো আবার কি করতাম, কেন করতাম, যেন আমার চট করে বিছানায় শুইতে ইচ্ছা না হয়। হ্যাঁ, পরে আমি কি করতাম, ওই চেয়ারের মধ্যেই, ধরো কিছুক্ষণ পড়ছি, চেয়ারের মধ্যে 5 মিনিট চোখ বন্ধ করে পড়াটা ভাবতাম, ওটা রেস্ট হইতো, পড়াটা রিভিশন হইতো। এইভাবে এই যে কষ্টের কথা বলছি, এটা কিন্তু আজকে যে আমি পর্যায়টা আসছি, এটা কিন্তু ওই কষ্টগুলোর ফল। তো তোমাকে ওইটা মনে রাখতে হবে। সো এখানে যে এই রুটিনটার ব্যাপারটা হচ্ছে, যেটা তোমাকে পড়াশোনার ক্ষেত্রে আমি কি বলছি, 12 থেকে 16 ঘন্টা, এইটাকে অনুযায়ী তুমি রুটিন বানিয়ে ফেলো নিজেই, তোমার মতো করে, যে কখন তোমার পড়তে ভালো লাগে। আমি যদি তোমাকে পরামর্শ দিই, আমি বলবো যেই পড়াটা তোমার কাছে টাফ, পারা যায় না, যেমন আমার কাছে সায়েন্স সমস্যা, আমি আর্টস স্টুডেন্ট, আমার সায়েন্স সমস্যা। সো সায়েন্স নিয়ে আমি কি করবো, কখন পড়বো, ভোরবেলায় পড়বো। আমি তোমাদেরকে যেটা বলি যে চাকরি যদি আসলেই পাওয়ার দরকার হয়, এটা তো আসলে দরকার, না পেলে কি হবে আবার চিন্তা করে দেখো, চাকরি বয়স পার হয়ে গেলে তোমার কি হবে ভেবে দেখো। দেখবা যে ওই যে ছাত্র রাজনীতি করতেছে বিভিন্ন শাহবাগের মধ্যে, ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে। আর নইলে কি হবে, যে হয়তো অন্য কোনো কিছু তুমি যদি চালাক হয়ে থাকো, বুদ্ধিমান হয়ে থাকো, হয়তো এর থেকে ভালো কিছু করতে পারো, অনলাইনে ব্যবসা বা অনেক কিছু বিজনেসে যারা করতে পারো, কৃষি ক্ষেত্রে ভালো কিছু করতে পারো, অনেক কিছু আছে, কিন্তু সেটা তোমাকে তো সেই বুদ্ধি থাকতে হবে। আমি বলছি চাকরির বয়সটা যে কদিন আছে, এই কদিন তুমি এটাকে অবশ্যই কাজে লাগাও, ভালোভাবে কাজে লাগাও। কারণ বিশেষ ক্যাডার হলে তুমি শুধু না, তোমার পরিবারটারই একটা সম্মান অনেক উপরে চলে যাবে। তো ওই বিষয়টা মাথায় রাখবে, রেখে এই যে কষ্টের কথাটা বললাম, এই যে ঘাড়ের মধ্যে পানি ঢাললাম, কষ্ট করলাম,
এই বিষয়গুলো কিন্তু আমাকে এখন একটা বেনিফিট দিচ্ছে। সো ওইটাই তোমাকে মনে রাখতে হবে যে তোমারও এখন তার কারেন্ট যায় না, এখন কারেন্ট যায়ই না, বিদ্যুৎ অবস্থা ভালো, দেশের সবকিছুই একটা ভালো অবস্থার মধ্যে আছে, তো এখন তোমার তার বড় সুবিধা। এখন নেট কত সুবিধা, নেটে আছে সবকিছু, আমরা তো ওরকম পাই নাই। তোমরা এখন ঘাটলে, গুগল ঘাটলে সবকিছু পেয়ে যাও, সব ইউটিউব সার্চ করলে তোমরা সবই পেয়ে যাও। সো এই সুবিধাগুলো কাজে লাগাও, কাজে লাগে নিজের মতো করে সুন্দর করে একটা প্রস্তুতি করে নিয়ে ফেলো। আমার সাজেশন হচ্ছে 12 থেকে 16 ঘন্টা তোমাকে পড়তে হবে। বাট যদি তুমি জব হোল্ডার হও, তোমার যদি বেশিরভাগই অনেকের জব থাকে, যারা জব হোল্ডার হয় তাদের পড়াশোনা অনেক এগিয়ে থাকে, তাদেরকে 12-16 ঘন্টা না পড়লেও চলে, তারা ভিন্ন জিনিস, তারা শুধু রিভিশন দেয়। যারা তোমরা জব করো বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যাংকে তোমরা যারা জব করো, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে আমার এটা, তোমরা ভোরের সময়টা কাজে লাগাও। ভোরে একটু কষ্ট করে, ব্যাংকে তোমার যেতেই হবে, ব্যাংকে তোমার অবশ্যই যেতেই হবে, 9টার মধ্যে যেতে হবে, সেটা মাথায় রাখো। রেখে তুমি ভোরের 4টা 4:30টার দিকে ঘুম থেকে ওঠো, উঠে ওখানে তুমি 3 ঘন্টা সময়টা পড়ো। ওই 3 ঘন্টা তোমার ভীষণ কাজে দিবে। রাতে একটু আর্লি ঘুমিয়ে গেলে, আর এই যে 3-4 ঘন্টা পড়বে, আর অফিসে ফাঁকে ফাঁকে যদি দেখতে পারো ভালো কথা, না হলে বাসায় এসে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে বিস্কিট খেয়ে একটু 2-1 ঘন্টা পড়ে ফেলো। যারা চাকরি করে তারা এইভাবে পড়ো। আমি তোমাদেরকে ভুরি ভুরি এক্সাম্পল দিতে পারবো, যারা ক্যাডার হয়ে গেছে, ভুরি ভুরি এক্সাম্পল দিতে, চাকরি হয়ে ক্যাডার হয়ে গেছে, যাদের চাকরি ছিল, বাচ্চা ছিল, মেয়ে মানুষ, তারা কি করে ক্যাডার হয়েছে। মেয়ে মানুষের একটা বাচ্চা নিয়ে পড়াটা ছেলে মানুষের থেকে অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। এটা একমাত্র মেয়ে মানুষটাই বোঝে যে সে কিভাবে পড়ছে বা কিভাবে কষ্ট করছে। আমি তো বললাম যে 29 BCS একটা মেয়ে, 29তম BCS একটা মেয়ে ফার্স্ট হয়েছে অ্যাডমিন ক্যাডারে। সেই মেয়েটা একটা বাচ্চা নিয়ে, সেই বাচ্চাটা এমন ছিল যে বাচ্চাটা বাবার কাছে যায় না, মানে এমন জেদি বাচ্চা, সে বাবার কাছে যাবে না, মায়ের কাছে সারাক্ষণ থাকবে। তো ওই মাটা কিভাবে পড়বে BCS এর পড়া? সে কি করতো, আমরা যে শীট দিতাম, শীট গুলো কি করতো, ওই বালিশ নিচে রেখে দিত। ওই বালিশ নিচে থেকে বাচ্চা একটু খেলতে চান্স পেয়ে শীট পড়ে ফেলতো। সো এই যে কষ্ট করে পড়া, ওই যে কি বললাম যে বাথরুমের মধ্যে, রান্নাঘরের মধ্যে, মানে ধর বিভিন্ন সংস্থার নাম, সংস্থার মহাসচিবের নাম, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলো বড় বড় করে লিখে আঠা দিয়ে বাথরুমের দেয়ালের মধ্যে অসংখ্য লাগিয়ে রাখতো, এগুলো যেন চট করে দেখা যায়। এই কাজগুলো কিন্তু মেয়েদের মাথা থেকে আসছে, এই বুদ্ধিগুলো আসছে মাথাগুলো, এটা ওদের বুদ্ধি থেকে, এবং ওরা ক্যাডার হয়েছে, সাকসেসফুল ক্যাডার। আমি কি বলছি, 30তম BCS একটা মেয়ে, সে মানে কাস্টমস ক্যাডার হয়ে গেছে, তার 5th। কি করে হয়েছে? যে সব মুখস্থ করতে পারতো। আমি যে আমার কাছে আসতো, এসে বলতো স্যার যা দিবেন আমি মুখস্থ করে ফেলবো, দিছি মুখস্থ করে ফেলছে, পড়ে ফেলছে, হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়। এখন তুমি যদি পড়তে না চাও, সময় দিতে না চাও, তাহলে তো হবে না। একটা জিনিস তো এমনি তোমার মনে থাকবে না, তুমি যতই ব্রিলিয়েন্ট হও, এত সহজে হবে তা না। সো ওই জন্যই আমি বলছি যে 12 থেকে 16 ঘন্টা তোমরা যারা চাকরি করো না তাদের জন্য, আর যারা চাকরি করো তাদের জন্য 5 ঘন্টা অন্তত পড়ার সময়টা বের করতে পারো। সো দেখো আমাদের এই কোর্সটিতে কি পড়ানো হবে, তোমরা অলরেডি বিজ্ঞাপনে দেখছো। তোমাদের জন্য আগামী 2 দিন আরো সুযোগ আছে, 2 দিনে অর্থাৎ 15 তারিখে ক্লাস শুরু হবে। যদি তোমাদের রিটেনের আরো কেউ কোনো ফ্রেন্ডস ভর্তি হয়, তোমরা তাদেরকে ইনভাইট করতে পারো, যে সুযোগ যেহেতু আছে, রিটেনে কোর্স করলে তার লস হয় না কিছু, তো এই ক্লাসগুলো তার জানা থাকবে, সুবিধা হবে। দেখো এখানে আমরা এটা হচ্ছে যে সব মিলে তোমাদের যে ক্লাসগুলোই হচ্ছে আসলে মেইন তোমার হাতিয়ার। ক্লাসগুলো বাইরে তোমাদের তো খুব বেশি কিছু দিতে পারছি না। একটা হচ্ছে 85টা ক্লাস। দেখো এই ক্লাসগুলো, প্রতিটা ক্লাস কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস প্রতিটা। 85টা ক্লাস, এটা রেকর্ডের ক্লাস থাকে 85টা রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাস সুবিধা কি, একটু আগে আমি প্রিলি ওদেরকেও বলছি, রেকর্ড ক্লাস সুবিধা হচ্ছে এই ক্লাসগুলো তোমার টেনে টেনে দেখতে পারবে, বারবার, যেটা তোমার সুবিধা। একটা ক্লাস আমি লাইভ নিয়ে চলে গেলাম, এই লাইভ ক্লাসে তুমি একটা জায়গায় বুঝলে না, ধরো অফলাইনে ক্লাসটা সরাসরি তোমার সাথে ক্লাস হচ্ছে, আমি ক্লাসে তোমার সাথে কথা বলে চলে গেলাম, তুমি তো আমাকে বারবার প্রশ্ন করতে তোমার ভয় লাগবে, স্যারকে বারবার প্রশ্ন কিভাবে করি, স্যার বিরক্ত হবে, প্রশ্ন বুঝবে না, কিন্তু প্রশ্ন করা যাবে না। আমি একটা এক্সাম্পল দিই, এটা আমাদের সময়ের কথা বলছি, এটা অনেক আগে। তো এক স্যার ছিল, উনি বিশেষ ক্যাডার, খুব ওনার দম্ভ, ওনার খুবই অহংকার। তো ক্লাসের মধ্যে আমরা অনেকেই একসাথে বসেছিলাম, তো ওখান থেকে একজনকে ডাক দিয়ে বলছে যে না, একটা পড়াচ্ছে, পড়ানোর মধ্যে মাঝখানে একটা ছেলে বলছে স্যার আমি এটা বুঝি নাই। যেই বলছে বুঝি নাই, অমনি ওকে বলছে যে এই তুমি দাঁড়াও, কে বললা বুঝো নাই? দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাবে, ওকে বলতেছে তুমি কি মনে করো তোমার দ্বারা বিশেষ ক্যাডার হবে? একজন বিশেষ ক্যাডার হবে, সে 10 মিনিট একটা লেকচার শুনে সে যদি বলে বুঝি নাই, তার পক্ষে কি বিশেষ ক্যাডার হওয়া সম্ভব?
সো তোমার পক্ষে কখনোই বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না। সো এই কথাটা কে বলছে? দেখো একটা প্রশ্ন করছে, শুধু সে বলছে স্যার এটা বুঝি নাই, তার উত্তরে তার এই কথা। তাহলে এই কথা শোনার পরে আর বাকি কেউ প্রশ্ন করবে? এটা ছিল একেবারে 27তম বিসিএস এর শুরুর দিকে কথা। আমি ক্লাস নিয়েছি 27তম বিসিএস এর শেষের দিকে শুরু করছি। 27তম থেকে 28তম শুরু করে এখন তো ভয়ঙ্কর ব্যাপার, 28তম থেকে 44তম বিসিএস ক্লাস, 43তম বিসিএস ক্লাস নিচ্ছি। তো অনেক বিসিএস হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আমি যেটা বললাম যে অনলাইনের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে ক্লাসগুলো তোমার টেনে টেনে শান্তি মতো দেখতে পারবে। এক দেন এর সাথে দেখো যে 20টা তোমার আরো যোগ করা আছে। 20টা, এই 20টা হচ্ছে তোমার লাইভ ক্লাস থাকবে। এই 20টা লাইভ হবে। এই লাইভের মধ্যে তোমাদের যে ইংলিশের বেশি লাইভ থাকবে। ইংলিশের তোমার সবচেয়ে জরুরি, তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষার প্রত্যেকটা লিখিত পরীক্ষায় আমার হিসাব মতে, জানা মতে 5000, দেখো অন্তত পক্ষে প্রতিটা বিসিএসে 5000 প্রার্থী শুধু ইংলিশে ফেল করে। ইংলিশ আছে 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে থেকে প্রত্যেকটা লিখিত পরীক্ষায় 5000-এর বেশি প্রার্থী শুধু ফেল করে। ফেল মার্কস কত? 60-র নিচে পেলে ফেল হবে, অর্থাৎ 200-র মধ্যে যদি 60 না পায় তাহলে ফেল হবে। আবার যদি কেউ 60 পেয়ে পাশও করে, 60 পেয়ে তার পক্ষে ক্যাডার হয়তো সো টাফ। এই জন্য ইংলিশটা অত্যন্ত জরুরি জায়গা। এই কারণেই এই লাইভ ক্লাসের মধ্যে বেশিরভাগ ক্লাস থাকবে ইংলিশের, গণিতের, এই ক্লাসগুলো সায়েন্সের, এই ক্লাসগুলো বেশি থাকবে লাইভ ক্লাস। আশা করছি তোমরা এই ক্লাসগুলো পরে এই ক্লাসগুলো এনজয় করবে এবং তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে লেকচার শিট। এই 85টা লেকচারই লেকচার, এই যে লেকচার শিট গুলো, এই শিটগুলো তোমরা পেয়ে যাবে। শিট গুলা একটা নাম্বার দেবে, নাম্বারে ফোন করে তোমরা এই শিটগুলো পেয়ে যাবে। লাস্টে 13 যে নাম্বারটা আছে ওই নাম্বারে তোমরা পেয়ে যাবে। আর এই যে প্রতিটা 3-4টা ক্লাস পর পর একটা করে লাইভ ক্লাস তোমরা পাবে। এইখানে দেখো যে যে বিষয়গুলো যতগুলো ক্লাস হবে এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে বা ছবি তুলে নিতে পারো। এখানে দেখো ক্লাস আছে তোমাদের ইংরেজি ক্লাস হবে 12টা, ইংরেজি 12টা ক্লাস হবে। এখানে তোমার লাইভ ক্লাস বেশি হবে। গণিত ক্লাস হবে 16টা, মানসিক দক্ষতা ক্লাস হবে 6টা, বাংলাদেশ ভাষী ক্লাস হচ্ছে 12টা, আন্তর্জাতিক ক্লাস হচ্ছে 10টা, বিজ্ঞান ক্লাস 8টা, আইসিটি ক্লাস 5টা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাস হচ্ছে 4টা। এই সব মিলে তোমার 85টা ক্লাস। এই ক্লাসগুলো তোমার 1.5 থেকে 2 ঘন্টা বা তারও বেশি এই ক্লাসগুলোর ডিউরেশন। এগুলো রেকর্ডেড থাকবে, তোমরা প্রত্যেকটা ক্লাস তোমাকে নোট করতে হবে। এটা হচ্ছে বারবার কথাটা বলতেছি, এই ক্লাসগুলোর প্রত্যেকটাই তোমাদেরকে নোট করে আলাদা নোট খাতা বানাতে হবে। ওকে, এটা তোমাকে অনেক হেল্প করবে, অন্যান্য পড়াগুলোর ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এখন দেখো ক্লাস কয়দিন করে তোমাদের হবে। ক্লাসটা হচ্ছে যে এখানে দেওয়া আছে কি যে সপ্তাহে দেওয়া আছে এখানে 5 থেকে 6 দিন ক্লাস দেওয়া আছে। সপ্তাহে 5 থেকে 6 দিন, অর্থাৎ প্রতি সপ্তাহে 5 থেকে 6 দিন এই ক্লাসগুলো হবে। তোমাকে নোট করার ব্যাপারটা কিন্তু এখনই, অর্থাৎ এই ক্লাসগুলো বেশি করে আমরা দিব। প্রথমে তোমাদের ক্লাসগুলো এখন থাকবে, প্রথম সপ্তাহে থাকবে 3 দিন, 15 তারিখ থেকে ক্লাস শুরু। 15 সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে। হ্যাঁ, তোমরা করে দেখো, 3 দিন করে দেখো কেমন চাপ লাগে। চাপটা যদি নিতে পারো তাহলে পরের সপ্তাহ থেকে থাকবে 4 দিন। এরপরে এই 4 দিন করে 1 মাস করবে। 1 মাস করার পরে ক্লাস হবে 5 দিন করে সপ্তাহে, 5 দিন। তারপরে শুরু হবে 6 দিন সপ্তাহে ক্লাস। ওকে, ইভেন পরীক্ষার ডেট অনুযায়ী এটা 7 দিনও সপ্তাহে ক্লাস তোমার হতে পারে। এই হচ্ছে বিষয়টা। সো এটা ডিপেন্ড করছে যে তুমি কিভাবে নিতে পারছো তার উপরে। আর একটা হচ্ছে যে তোমাদের হোম অ্যাসাইনমেন্ট ভিত্তিক পড়ালেখার সুযোগ, অর্থাৎ বাড়িতে তোমাদের কিছু পড়া আমি দিব। বাড়ি পড়াতে 15 তারিখে তোমরা এই পড়াটা পাবে, বাড়ির অ্যাসাইনমেন্ট পাবে। অর্থাৎ বাড়িতে তোমরা এই মুহূর্তে যেটা করো যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি আগেই বলে রাখি, যেমন বিজ্ঞানের আর গণিতের, বিজ্ঞান, গণিত এবং বাংলা সাহিত্যের, আর বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, এই 3টা জিনিসের প্রিভিয়াস কোশ্চেনে যে পড়াগুলো, এই পড়াগুলো আমি তোমাকে আগে পড়া দিব সবার আগে। এগুলো কিন্তু অনেক পড়া, এগুলো তো অনেক কিছু তোমার রিপিট হবে, এই পড়াগুলো তোমার মনে রাখতে হবে। সো এই পড়াটা আমি পড়া দিব। তারপরে তোমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট দিব, একটা সাজেশন করে দিব। এগুলোর থেকে তোমার পড়ে নিবে, তোমার নিজেরা সাজেশন করবে। আর বইয়ের ক্ষেত্রে তোমাদের একটু পরে বলি আমি। বইয়ের ক্ষেত্রে যে বইয়ের তোমাদের যেটা সবচেয়ে জরুরি লাগবে সেটা হচ্ছে যে এখন 41তম বিসিএস এর ডাইজেস্ট বইটা বাজারে আছে। খুব জরুরি কথা, 41 বিসিএস এর ডাইজেস্ট বইটা বাজারে এখন আছে। প্রফেসর হতে পারে, অ্যাসুরেন্স হতে পারে, অ্যাসুরেন্স ভালো আছে, সেলফ অ্যাসেসমেন্ট আছে। একটা ডাইজেস্ট বই তোমরা অবশ্যই কিনবে, দামটা বেশি,
বই কিনতে কোনো রকম হিসাব করা যাবে না, বই কিনতে হবে। একটা ডাইজেস্ট বই তুমি কাল পরশুর মধ্যে কিনে ফেলবে, কাল বা পরশুর মধ্যে ডাইজেস্ট বই কিনে ফেলবে, এটা তোমার একটা কাজ থাকলো। আমি আরেকটু পরে বলতেছি জিনিসটা। হোমওয়ার্ক থাকবে, লিখিত পরীক্ষা পূর্ণ সাজেশন তোমরা বললামই। এখানে স্যারদের ক্লাসের মধ্যে থেকে দেখো, এখানে যে স্যাররা ক্লাস নিবে তার মধ্যে থেকে সবাই তো আর এই ক্লাস নিতে পারে না। এখানে ধরো আমার ক্লাস থাকবে, ইংলিশে ক্লাস, এসালাম ভাই তোমরা তো জানোই যে একদম বর্ষিয়ান টিচার, খুবই ভালো টিচার, বাংলার খুবই জনপ্রিয় টিচার। তোমরা হাবিব স্যারের কথা জানো, সে খুবই ভালো, খুবই দক্ষ, মানে টিচারদের টিচার আমি বলছি, যারা টিচারদের টিচার। তারপরে এখানে আমাদের রকুনুজ্জামান স্যার, উনি হচ্ছেন দুবার বিশেষ কাটার হয়েছে, 25তম 24তম দুবার কাটার। তো এরকম আরেকজন আছে, তার ছবি নাই, আরো একজন তারও ছবি নাই। আমাদের এখানে কয়েকজন টিচারের ছবি দেওয়া নাই, সিনিয়র স্যারের ছবি দেওয়া নাই, ওরা রিটেনিং ক্লাস, এগুলো প্রিলি স্যারদের ছবি লাগিয়ে দিয়েছি আমরা। রিটেনের স্যাররা আছে, রিটেনের স্যাররা আলাদা, এরা সব প্রিলিতে ক্লাস নেবে, প্রিলি টিচার এরা, বাট রিটেনে যারা ক্লাস নেবে তারা ভিন্ন টিচার, তাদের নাম্বার ছবিটা তোমরা পেয়ে যাবে। আশা করছি সেই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস এই সিনিয়রের মাধ্যমে করলে, ক্যাডারদের সাথে যদি করো ক্লাসগুলো, আরো তোমাদেরকে সুবিধা হবে। আর যাই হোক, এটা হচ্ছে 40তম বিশেষ, এটা এক নমুনা কোশ্চেন, তোমরা এটার অবশ্যই তোমাদের উপর এগুলো দেখতে পারবে। দেখো এখানে যে বিশেষ একটা কোশ্চেন ইংলিশ দেওয়া আছে, যে এখানে প্যাসেজ দেওয়া থাকবে, দেখো কত কঠিন একটা প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজ অনেক বড় একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে থাকবে 100 নম্বরের প্রশ্ন ইংলিশের, যে কেন ইংলিশে ফেল করে, 100 নম্বর কোশ্চেন এই প্যাসেজে থাকবে। আবার একটা ট্রান্সলেশন থাকবে, সেই ট্রান্সলেশন থাকবে তোমাদের 50 নম্বরের কোশ্চেন। এই যে দেখো ট্রান্সলেশন, এটা 40তম বিশেষে কিন্তু এই কোশ্চেনটা আসছে। দেখো একটা ট্রান্সলেশন কত বড় হয়, দেখছো, বাংলা থেকে ইংলিশ, আর এটা দেখো ইংলিশ থেকে বাংলা, কত বড় ট্রান্সলেশন। এইগুলা ট্রান্সলেট তোমাকে করতে হবে, বুঝতে পারছো? এই ট্রান্সলেট গুলো করলে সব মিলে একটা রচনা থাকবে 50 নম্বরের। তো সব হিসাব মিলে আমি তোমাদের যেটা বলি, যে কি করতে হবে কি করতে হবে না, এগুলো তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই আমি ফার্স্ট ক্লাস থেকে তোমাদের বলে দিব, যে কি করতে হবে কি করতে হবে না, সেগুলো অনুযায়ী তোমরা কাজগুলো শুরু করে দিবে। আপাতত তোমার জন্য আমি যে কাজটা মানে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, এখানে কি লেখা যাবে, যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের আপাতত এই মুহূর্তে যেটা হচ্ছে, যে তোমরা একটা ডাইজেস্ট কিনবে, ডাইজেস্ট, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে যে একটা প্রশ্ন ব্যাংক কিনবে, লিখিত, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক, এখানে লিখিত লিখে দেয়, ডাইজেস্ট রিটেন কোর্স, ফর রিটেন কোর্স, হ্যাঁ, লিখিত প্রশ্ন ব্যাংক, এটা ওই লিখিত, হ্যাঁ। 50 টাকা দাম নেবে, 50 থেকে 60 টাকা দাম নেবে, নীলক্ষেতে যে কিনবা বা যে কোনো যেখানে আছে সেখান থেকে লাইব্রেরিতে কিনবা, 50-60 টাকা নেবে, এই প্রশ্ন ব্যাংকটা লাগবে, মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো যেখানে দেয়া আছে। আর ডাইজেস্ট যদি একটা বই কেনো, এটা লিখিত ডাইজেস্ট বইটা হবে, বইটা উঁচু থাকবে, ডাইজেস্টের সব প্রশ্নগুলো দেয়া আছে, সবগুলো খেয়াল করতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমার স্টোরি বুক, হ্যাঁ, ইংলিশ, ইংলিশ, বাচ্চাদের ইংরেজির স্টোরি বই আছে, এটা ক্লাস 3 থেকে ক্লাস 8, এই যে ক্লাস 3 বা 8 এর যে কোনো একটা স্টোরি বই কিনবে, ছোট ছোট গল্প, ইংরেজি গল্পর একটা বই কিনবে। কেন কিনবে? ওই যে বললাম যে ইংরেজিতে ফেল করার যে ব্যাপারটা থাকে, 5000-এর বেশি ফেল করে ইংরেজিতে, সো এটা তো একটা কি বলে অ্যালার্মিং একটা বিষয়। তো এই জন্য ইংলিশে কি থাকে, একটা রিডিং কম্প্রিহেনশন থাকে, হ্যাঁ, কম্প্রিহেনশন, অনেক বড় একটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজ থেকে কোশ্চেন থাকে 100 নম্বর। তাহলে এই প্যাসেজটা পড়ে তো তোমাকে বুঝতে হবে প্যাসেজটার মধ্যে কি আছে, তারপরে তুমি প্রশ্ন আনসার করবে। তো তোমার যদি ইংলিশের যদি কনসেপ্টটা বেশি ভালো না থাকে, সেক্ষেত্রে আমি বলছি যে এই স্টোরি বইটা তুমি কালকেই কিনে ফেলো, একটা স্টোরি বই কেনার পর যেটা করতে হবে, একটা স্টোরি, একটা গল্প, যেটা তোমার গল্প সবচেয়ে ভালো লাগে, এরকম একটা গল্প বেছে নিয়ে ওই গল্পটা পর পর একবার পড়বে, দুবার পড়বে, 3বার পড়বে, 5 বার 10 বার পড়বে একটা গল্প, একই গল্প 10 বার পড়ার পরে যে কাজটা বলবে, এটা কিন্তু তুমি খুবই গুরুত্ব সহকারে নেবে, খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, এবং এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে, দেখবে তোমার লাভ হবে। একটা স্টোরি বই কিনে যে কোনো একটা স্টোরি 5 থেকে 10 বার পড়বে, একই গল্প আবার পড়বে, আবার পড়বে, আবার পড়বে, পড়লে গল্পটা তোমার মাথার মধ্যে কাজ করা শুরু করে দিবে, ইংলিশে কাজ করবে, গল্প তো ইংলিশের, পরে এই গল্পটা তুমি ইংলিশে লিখবে। 1 নম্বর কাজ, ওই গল্পটা ইংলিশে না দেখে তোমার মতো করে মুখস্থ না, কিন্তু বানিয়ে বানিয়ে লিখবে, বানিয়ে বানিয়ে লিখবে, এই যে একটা কাজ, এটা কিন্তু খুব কাজে দিবে,
আমি আবারও বলছি, রিডিং কম্প্রিহেনশন পরীক্ষা যেটা আসলে কমন থাকবে না, এই কাজটা চর্চা করলে তোমার এইখানে তোমার বিরাট বেনিফিট হবে। এটা পুরো ক্লাস তো আমরা নিবই, অনেকগুলো ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, এগুলো তোমার লাইভ ক্লাস পাবেই, বাট তার আগে তোমার প্রস্তুতি হচ্ছে এইটা। তাহলে কি বললাম, একটা করে স্টোরি, একটা করে গল্প 5 থেকে 10 বার পড়ে ওইটা একবার ইংলিশে লেখা। সেকেন্ড কাজটা হচ্ছে ওই গল্পটা পুরোটাই তুমি বাংলায় ট্রান্সলেট করবে, অনুবাদ করবে। ওই গল্পটা ইংলিশে কি ছিল এবার তুমি লাইন টু লাইন বাংলা লিখবে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই গল্পটাই তুমি ইংলিশে একবার লিখলে বানিয়ে ওই গল্পটাই তুমি সেন্টেন্স টু সেন্টেন্স ধরে ধরে বাংলায় অনুবাদ করলে, কত ভুলাই হোক বাট কাজটা তোমার করতে হবে। আপাতত এই কাজটাই করো। আর এখন তোমার যেটা থাকবে 4 নাম্বার যেটা বললাম আমি, সেটা বললাম বাংলা লিটারেচার প্লাস গ্রামার, বাংলা লিটারেচার প্লাস গ্রামার, ডেইলি সায়েন্স অল, তারপর হচ্ছে ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি অল। এই যে 3টা বিষয় বললাম, এই 3টা বিষয় তোমাকে এখন থেকেই এই 3টা বিষয়ে প্রিভিয়াস কোশ্চেন যা আসছে বইগুলোর থেকে কালেক্ট করে নিয়ে এই প্রিভিয়াস কোশ্চেন গুলো তোমার দখলে পড়ে ফেলতে হবে। এখান থেকে ম্যাথ, মেন্টাল এবিলিটির প্রিভিয়াস কোশ্চেন গুলো সবই, এগুলো অনেক কোশ্চেন তোমার রিপিট হবে, কমন থাকবে প্রিভিয়াস কোশ্চেন থেকে। ডেইলি সায়েন্স থেকে অনেক কোশ্চেন তুমি কমন পাবে, আর বাংলা থেকে লিটারেচার এবং গ্রামার থেকে তুমি কোশ্চেনগুলো কমন পাবে, প্লাস কোশ্চেনের ধরনটা বুঝতে পারবে। সো এই যে কয়টা কথা বললাম আপাতত বললাম, এর সাথে নাম্বার 5 দিয়ে একটা জিনিস লেখা হচ্ছে, এটা হচ্ছে নিউজ পেপার বা পত্রিকা। ঠিক আছে, পত্রিকা একটা পারলে সম্ভব হলে একটা বাংলা আর একটা ইংরেজি, সপ্তাহে একটা ইংরেজি হতে পারে, বাংলা একটা ইংরেজি পত্রিকা বাসায় নেওয়ার চেষ্টা করবে বা যেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবে, প্রতিদিন পড়ে একটা আপডেট হবে। কি পড়বে এখান থেকে? পত্রিকার থেকে যে সিনেমার পেজ, খেলার পেজ, এগুলো পড়ে কিন্তু লাভ হবে না। এগুলোতে পড়তে হবে তোমার এডিটোরিয়াল পেজ, মাঝখানে যে থাকে পেজগুলো, সেই পেজগুলো বিভিন্ন ক্রাইসিস নিয়ে লেখা হয়, বিভিন্ন সংকট নিয়ে লেখা থাকে। ধরো আফগানিস্তান নিয়ে তালেবান নিয়ে লিখলে তালেবান সংকটটাও তো এখন অবসলেট হয়ে যাচ্ছে। সো যেই সংকটগুলো বা যেই পরিস্থিতিগুলো একদম তাজা ব্যাপার থাকবে সেই বিষয়গুলো, যেমন এখন তোমার ক্লাইমেট চেঞ্জ, এটা খুবই একটা হট ইস্যু, তো এই বিষয়গুলোতে অবশ্যই লেখালি হচ্ছে প্রতিদিনই। এগুলো তুমি একটু পড়ে ইংলিশও পড়লে বাংলাও পড়ে এগুলো একটু নোট করে একদম সর্বশেষ তথ্যগুলো লিখে রাখলে, তাহলে এগুলো তোমার কাজে দিবে। নোটটা নিজে করলে ব্যাপারটা কি হয়, মাথায় থাকে। আর একজনে একটা বই লিখে আপডেট বই বিক্রি করলো, এটা বই, সেটা তুমি কিনে এনে পড়বে, সেটার থেকে তুমি নিজে যদি করো এটা বেশি আপডেট থাকবে আর বেশি মনে থাকবে আর বেশি দিন পারবে, লিখতে পারবে। সো এগুলোর এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপাতত একটু কাজটা করো, এই বইগুলো কেনা পরে 15 তারিখে ইনশাল্লাহ রাত 9টার সময় তোমাদের ফার্স্ট ক্লাস হবে, দেখা হবে। আর তোমাদের মধ্যে যদি কেউ রিটেনের 43 কোর্সের এই 2 দিনের মধ্যে আরো কেউ অ্যাডমিশন নিতে চায়, তারা তোমরা আমাদের যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো বা বিজ্ঞাপন যে দেয়া ছিল যে নাম্বারগুলো, ওখান থেকে তোমরা দেখে নিবে। কোর্স ফি সামান্য কোর্স ফি, বাট এটার বেনিফিটটা অনেক বেশি। সো তোমাদের সাথে আমি 2 মিনিট কথা বলবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি তোমার সাথে কথা বলে শেষ করে দিব। রাত হয়ে গেছে অনেক। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কে বলছো? স্যার আমি ফাহিম বলতেছি স্যার। আপনার 43rd বিসিএস এর আমি ইয়েতেও ছিলাম, প্রিলিতে ছিলে? প্রিলিতেও ছিলাম, হ্যাঁ। ভেরি গুড। স্যার তোমার কত কারেক্ট হয়েছে? কতগুলো কারেক্ট হয়েছে? স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার 119টার মতো হতে পারে। 119টা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের স্টুডেন্ট হিসেবে আমরা একটা প্রাউড ফিল করছি যে 119টা তোমার থাকবে। বলো তোমার প্রশ্ন কি, বলো। স্যার কোশ্চেন কিছুই না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, তো আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক, আল্লাহ যদি হয় তো ফার্স্ট বারই ইনশাআল্লাহ এটা রিটার্ন দেবো। তোমাকে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। তো যেটা হচ্ছে তোমার কি বলে যে আমাদের এখান থেকে 43 তুমি যে কোর্সটা করছিলে, এটা কেমন ছিল? স্যার আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসলে মানে বিষয়টা হচ্ছে যে এই আপনারা যে গোছানো একটা প্রিপারেশন নেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, মানে ক্লাসগুলো তো আমি প্রথমেই দিকে ভর্তি হয়েছিলাম, আমি তো অ্যাডভান্স A1 ব্যাচের ছাত্র আপনাদের, মানে হচ্ছে কোন ব্যাচে ছিল আমাদের? 43rd বিসিএস অ্যাডভান্স A1 ব্যাচ। A1 ব্যাচে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে একেবারে যেটা আপনারা ফার্স্ট শুরুর দিকে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ।
তো আমি 2 মাসের মতো করছিলাম প্রথমের দিকে, তারপরে আমাদের অনার্সের যে ফাইনাল পরীক্ষা সেটা শুরু হয়ে যায়। তো মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, 2-3 আচ্ছা, মাস গ্যাপ ছিল, তবে ক্লাসগুলো তো ডিলিট হয় নাই, ক্লাসগুলো করছো। ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাস্টের দিকে 2 মাসের ভিতরে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হেল্প করছে ওগুলো। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ, তো থ্যাংক এটা ইউ। এটা আমি আশা করছি তোমরা, আমি হয়তো বা নিজে এতটুকু পারতাম না, আচ্ছা, জিনিসগুলো গোছানো ছিল বলেই একেবারে খুব সহজে এটা অ্যাবজর্ব করতে পারছি। থ্যাংক বিষয়টা ইউ, এরকম আর থ্যাংক কি। ইউ, ফাইন। তুমি এখান থেকে যেটা হচ্ছে, তোমাকে আমি একটা জিনিস বলে রাখি যে রিটেনে প্রি থেকে ভালো সার্ভিস আমরা দিতে পারবো না, এটা তোমাকে মেনে নিতে হবে। বিকজ হ্যাঁ এখানে যেটা হচ্ছে পরীক্ষা, তোমার প্রিলিতে অসংখ্য পরীক্ষা দিয়েছো, কিন্তু এখানে সেই পরীক্ষাটা দিতে পারবে না, এই সুযোগটা নাই। এটা মেনে নিয়ে আমি কি বললাম যে তোমরা এখন তোমাকে মনে করতে হবে যে সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ এম্পাওয়ার্ড, এই বিষয়টা মাথায় রাখবে। আর ক্লাসের মধ্যে তোমাদেরকে আমরা পূর্ণাঙ্গ মানসিক শক্তি দিব, ক্লাসের মধ্যে তোমাদেরকে গাইডেন্স দিব, পড়া দিব, পড়িয়ে দিব, কিন্তু পরীক্ষা নিয়ে তোমাকে যে তৈরি করবো এই জায়গাটা পারবো না। এই জায়গাটা তোমরা একটু আলাদাভাবে স্যার, মেইনলি বিষয়টা যেটা সেটা হলো যে আমরা যে রিটেন ইনশাল্লাহ দিব, আল্লাহ যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করতেছি যে স্যার রিটেনের সবচেয়ে ভালো মার্কস তোলার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ইনফরমেশনটা আপডেট থাকা এবং আমাদের মাথাটা একটা ইনফরমেশনের বক্স তৈরি করতে হবে। রাইট, রাইট। সেক্ষেত্রে স্যার, হ্যাঁ, যেহেতু স্যার আপনারা তো মানে অনেক এক্সপেরিয়েন্স, সেই অনেকদিন ধরে আপনারা পড়াচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যদি ইনফরমেশন গুলো একটু গুছিয়ে, মানে যে আমাদের যে নোট দিবেন, অথবা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে নোট তো দিবেনই, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু সাম্প্রতিক তথ্য অথবা এগুলো যদি আরো হচ্ছে ওই যে সফট কপি আকারে দেওয়া যায় আমাদের ইমেইলে অথবা অ্যাপেই দিলেন, তো সেক্ষেত্রে আমাদের মানে অ্যাবজর্ব করতে সুবিধা হবে বিষয়টা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও তো আপ টু ডেট থাকবো, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনারাও যদি ওই মানে হার্ড কপি তো দিবেনই একটা লেকচার শিটের, হ্যাঁ, প্লাস যদি অ্যাপে সফট কপি করে বিভিন্ন বিষয়গুলো, যে হ্যাঁ এটা এটা তোমরা আপডেট থাকো, বা এই বিষয়টা যেটা আমরা হচ্ছে আমাদের লিখিত খাতাতে আমরা সেটা প্রতিফলন দেখাতে পারবো। এভাবে করলে মনে হয় মার্কসটা অনেক বেশি হবে। খুবই আর আরেকটা খুবই। কথা স্যার, আরেকটা কথা স্যার, সেটা হচ্ছে যে ওই যে ইংলিশের ব্যাপারটা, ইংলিশে হচ্ছে 200 মার্কের, এটাই তো স্যার বেশি ক্রুশিয়াল। ইনশাল্লাহ ওগুলো আমরা কভার করতে পারবো, অন্যান্য সাবজেক্ট গুলো হয়তো বা পড়েও মেকআপ দেওয়া যাবে, কিন্তু ইংলিশটা হচ্ছে যে বেস থেকে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে স্যার আপনি তো রেকর্ডেড ক্লাস থাকবেই, আমি মনে করি স্যার আপনার লাইভ আমাদের সাথে আরো বেশি সংযুক্ত হওয়া উচিত। আপনি হয়তো লাইভ ক্লাসগুলো আরেকটু বেশি নিলেন, আমাদের চর্চাগুলো কিভাবে কিরকম হচ্ছে একটা ফিডব্যাক নিলেন, আমার মনে হয় স্যার আমরা ভালো কিছু করতে পারবো। 120 বা 30 এরকম যদি তোলা যায় ইংলিশে, তো ইনশাল্লাহ স্যার দেখা যাচ্ছে যে ফার্স্ট ট্রাই আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারতেছি। না, আপনার ফাইন। প্রতি রিকোয়েস্ট থাকলো। না, ঠিক আছে, ফাইন। তুমি, তোমার প্রতি একটা কি থাকে যে আমার খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। প্রথম কথা হচ্ছে তুমি সুন্দর একটা পরামর্শ দিছো, সেটা হচ্ছে এরকম যে আপডেট যে তথ্যগুলো সেগুলো যদি তোমাদেরকে আমরা একটা আলাদা করে একটা যদি কিছু করিয়ে দেই, সাজিয়ে দেই, যেহেতু আমাদের টিম আছে, আমাদের টিমে সবাই রেডি, এটা ডেডিকেটেড। সেটার জন্য স্যার আমার মনে হয় না সেটার জন্য হার্ড কপি দরকার, সেটা জাস্ট সফট কপি আমাদেরকে দিয়ে দিল, প্রোভাইড করলো। আচ্ছা, ঠিক আছে, আমরা ওকে, just ছেড়ে ওকে, দিলাম। ওকে। আমি এটা আমি আমি স্যার আমি প্রিলি পরীক্ষা, আমি তো এবারই ফার্স্ট বিসিএস আমার, আমি যেটা দেখলাম সেটা হলো যে আমি যে পড়ছি একটা জিনিস কিন্তু স্যার বেশিবার পড়া যায় না, দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে জীবনে একবারই পড়ছি। তো আমার মনে হয় না যে হার্ড কপি দরকার আমাদের, এমনটাও মনে হয় না যে মানে আমরা অনেক কিছুই পড়বো যেটা হয়তো জীবনে একবারই পড়বো। রাইট। সুতরাং হার্ড কপিটাই যে লাগবে ব্যাপারটা এমন না, যদি সফট কপি করেও হয় আমাদের মাথায় জাস্ট জিনিসটার জন্য থাকলো, আমরা যেন জিনিসটা খাতায় তুলে দিতে পারি। অ্যাট লিস্ট একটা একটা গাইডেন্স যেন তুমি পাও। ওকে, তোমার এই বিষয়টা মাথায় থাকলো। আর একটা হচ্ছে তুমি যে লাইভের কথা বললে, লাইভ ইংলিশ ক্লাসের কথা বললে, লাইভ ইংলিশ ক্লাসে তোমাদের জামান স্যার একজন আছে, তোমরা তো প্রিলিতে পাওনি তাকে। স্যার হ্যাঁ, আমি ওই যে স্যারের যে ফ্রি ক্লাসটা ছিল ওটা করেছি, এটা কিছুদিন আগে নিল স্যার। হ্যাঁ, সে তো আইএলটিএস এর খুব দক্ষ টিচার, আইএলটিএস এর খুবই দক্ষ টিচার, এবং তার ইংলিশের দক্ষতা অনেক বেশি। আমি তো আসি তোমাদের সাথে, আমার অসুখ বিসুখ বেশি হয়, তোমরা জানো যে। না স্যার, এই যে প্রিলিতে যে আপনি ক্লাস নিয়েছিলেন, ওই যে আমাদের সাহিত্য অংশটা, সাহিত্য প্লাস হচ্ছে অনেক ক্লাসে তো আপনি নিয়েছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি দেখেছি যে আপনি টেকনিক্যালি, এই যে আমাদের সাহিত্য যে বিষয়টা আসছে, অনেকে অনেক কিছু পড়ছে, হ্যাঁ অনেকে অনেক কিছু পড়ে অনেক কিছু করছে, আপনার বইটাও আমি কিনছি। আমি ভাবলাম দেখি তো কি করা যায়। পরে আপনি আবার বললেন যে কিভাবে বইটা পড়বো, সেক্ষেত্রে যে আপনার 600 মার্কের একটা ইয়ে ছিল, 600 মার্কের 650টা কোশ্চেন ছিল। সেই কোশ্চেন গুলো স্যার আমি ভাবে পড়ছি, মানে যেহেতু আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, সেক্ষেত্রে করছি কি ওই যে বইগুলো মনে থাকতো না, সেগুলো করতাম কি ওই যে
গুগলে সার্চ দিতাম, দিয়ে ওই বইয়ের কাভার পেজটা দেখতাম। আচ্ছা বইয়ের কাভার পেজটা দেখতাম যে বইয়ের নাম কি, রাইটারের নাম কি, এরকম করে মনে রাখার চেষ্টা করতাম। এবং আপনি যে একটা শর্টে আমাদের সিলেবাসটা শেষ করেছিলেন, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ এটা একেবারে যে মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে একেবারে। না ওই ক্লাসটা তো ওইভাবে আমার ওই ক্লাসটা হচ্ছে এমন করে যে ওটা করলে কমন থাকেই। আর যাই হোক শোনো, তুমি থাকো এখানে আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ কেবল তো আমরা শুরু করছি, তুমি জি স্যার, অ্যাক্টিভ জি স্যার। থাকো, আমার মনে হয় যে তুমি ভালো করবে ইনশাল্লাহ, তুমি লেগে থাকো, স্যার, তোমার যে মানসিক আর- কনফিডেন্ট এটা তোমাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আর কেউ প্রশ্ন করবে কিনা? একজন সব প্রশ্ন নেওয়া যাবে না তো, আর কেউ কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকটা স্যার রিকোয়েস্ট আছে স্যার, আরেকটা এই সব একজনে কথা হবে না, অন্যদের সুযোগ দিতে হবে তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ স্যার আমি জাহাঙ্গীর কবির বলছি চট্টগ্রাম থেকে। জি জি স্যার আমার প্রথমে একটু কমপ্লিমেন্ট বলি স্যার, আপনাদের কাছে কৃতজ্ঞ স্যার। আমি আপনার সুপার এক্সাম ব্যাচের একজন ছাত্র আর কি, ওখানে আমি আচ্ছা আচ্ছা ছিলাম। আলহামদুলিল্লাহ স্যার ওটা অনেক কাজে লেগেছে আমার। আচ্ছা, থ্যাংক ইউ। আর Thank স্যার you. আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা হচ্ছে স্যার ওই বথ ক্যাডার যারা চয়েস করেছি, আমাদের স্যার যে টেকনিক্যাল সাবজেক্ট গুলো আছে এটা সম্পর্কে কি একটু মানে আমরা কোনো সার্ভিস পেতে পারি বিদ্যাবাড়ি থেকে বা কোনো বই সাজেস্ট? আমি বুঝতে পারছি, টেকনিক্যাল বিষয়টা হচ্ছে কি যে এটা টেকনিক্যাল বিষয়, অনেকের অনেক বিষয় থাকবে, ওই বিষয়টা আসলে আমরা এখান থেকে দিতে পারবো না। এটা হচ্ছে যে যদি আমাদের কেউ এক্সপার্ট এরকম থাকে, আমি তার সাথে কথা বলাই দিব। দেখা গেল কেউ থাকে পিডাব্লিউডি তে থাকে, কেউ ডাক্তার আছে, এক একজন, কেউ ডেন্টালের আছে, এগুলো সব মিলে হয় কি যে, আর এই ধরো সাবজেক্ট ভিত্তিক, কেউ ইংলিশের, কেউ বাংলার, কেউ ম্যানেজমেন্টের, এগুলো এতগুলো সামলানো টাফ হয়ে যাবে। সো ওই জন্য ওইটা আমরা পারবো না, এই অপরাগতার জন্য দুঃখিত। বাট তোমার ওই সাবজেক্টের, তোমার সাবজেক্ট যেটা, সেটা যদি মিল থাকে আমাদের কোন টিচারের, তার সাথে আমি ট্যাগ করে দিতে পারি। আর কোনো কোশ্চেন আছে কিনা? থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ স্যার স্যার হ্যালো জি স্যার, একটা রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ ফাহিম বলতেছি স্যার, হচ্ছে সেটা আমরা তো আপনার ডিরেক্ট স্টুডেন্ট। হ্যাঁ সো আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো যে মিশন 120 তো একটা গ্রুপ আছেই হ্যাঁ আমাদের, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা ইমো হোক, ভাইবার হোক, যেটাই হোক না কেন, আমরা চাইবো যে মানে আমাদের যে 43তম এই যে লিখিত ব্যাচ, 43তম লিখিত ব্যাচ, আমরা যে কজন থাকবো, আপনি থাকবেন আর আমরা থাকবো, সেটা সেই হোয়াটসঅ্যাপ হোক, ভাইবার হোক, যেটাই হোক, সরাসরি একটা স্যার একটা আপনার উদ্যোগে একটা কিছু করা যায় কিনা, যে আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা তো আছেই, আমার একটা নতুন একটা চিন্তা তোমাদেরকে নিয়ে মাথায় আসছে, ইনশাআল্লাহ আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে, বলে দেই। তাহলে স্যার মানে অ্যাক্সেসটা আপনার সাথে আমি তোমাদের বলে দিই, দাঁড়াও। একটা গ্রুপ তো আমাদের একটা গ্রুপ তো ইনশাআল্লাহ করা যাবে, রিটেনের জন্য একটা গ্রুপ করা যাবে, পাশে তোমরা রিটেনের পরীক্ষা দিবে, ফ্রি হ্যান্ড ইংলিশের রাইটিং এর জন্য আমাদের একটা টিচার আমরা নতুন নিয়োগ দিছি। উনি হচ্ছে আইএলটিএস এক্সপার্ট এবং স্পোকেন টিচার এবং রাইটিং এক্সপার্ট আর কি টিচার। উনি ফুল টাইম আমাদের ফ্যাকাল্টি হিসেবে থাকবে এখানে। তো আমি চিন্তা করলাম যে উনি তো স্পোকেন কোর্স, তারপর রাইটিং কোর্স, আইএলটিএস এগুলো পড়াবেই, এগুলো ভিন্ন জিনিস। আমাদের যারা স্টুডেন্ট রিটেনে ভর্তি হবে তাদেরকে যদি আমি ওনাকে দিয়ে কিছু ফ্রি ক্লাস করিয়ে দিই, তোমাদেরকে দিয়ে, যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, এসে রাইটিং ক্লাস, বা ধরো সেখানে ধরো উনি রিডিং কম্পিটিশনের কিছু ক্লাস, এক্সট্রা ক্লাস নিল, হ্যাঁ, আমার মনে হয় যে তোমাদের আরো বেশি স্পোকেন যদি শিখিয়ে দেয়, ভাই ভাই কাজে লাগতে পারে। এইগুলো যদি ফ্রি কিছু ক্লাস দেই, তো তোমাদেরকে লাইভ ক্লাস হতে পারে, এই লাইভ ক্লাসই হবে, ধরো কথা বললাম, তো সেক্ষেত্রে তোমাদের ভালো হবে না খারাপ, ভালো হবে কিনা বলো তো? স্যার অবশ্যই ভালো হবে স্যার, অবশ্যই ভালো হবে, ভালো তো হওয়া উচিত। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম স্যার, মানে আপনার সবসময় ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতে চাই। সেক্ষেত্রে স্যার আমরা যারা আপনার ডিরেক্ট স্টুডেন্ট, তাদেরকে জাস্ট আপনি থাকলেন আমাদের সাথে, সেখানে হোয়াটসঅ্যাপও হতে পারে অথবা ভাইবারও হতে পারে, যে কোনো একটা গ্রুপ খোলা যায় কিনা। না আমি দেখি একটা গ্রুপ বুঝছি, আমি এটা গ্রুপ একটা রেখে এইভাবে না, আমরা একটা ফেসবুক গ্রুপে যদি করে, সেখানে জামান স্যার বা অন্যান্য দু একজন স্যারও গ্রুপে যদি থাকে, হ্যাঁ স্যারও থাকলো, আমি দেখি এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ স্যার, আমাদের একটা প্রাইভেট গ্রুপ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখলাম, কথা বলতে পারবো, আমরা হচ্ছে নিজেদের সাথে একটা ইন্টারেকশন বাড়াতে পারবো, এই ধরনের আর কি। আচ্ছা ঠিক আছে ওকে, এটা মাথায় রাখলাম। জাস্ট আপনাদের ডিরেক্ট কন্টাক্টে থাকা, এই আর কিছু না স্যার। ঠিক আছে, না আমরা তোমাদেরকে প্রিলিতে যেই সার্ভিস দিতে পারছি, এটা হয়তো ওইভাবে পারবো না, বাট যা দিব এটা তোমাদের অন্যরা দিতে পারবেন ইনশাআল্লাহ, তার থেকে মানে স্যার আপনি স্যার দিন শেষে তো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একবার ঢুকবেন, সেক্ষেত্রে স্যার আমাদের কথাগুলো শুনলেন, অথবা আমরা কি কোশ্চেন করলাম এটা একটু শুনলেন, আপনি নিজের মতো একটা অ্যানসার দিলেন, ঠিক আছে, জাস্ট একটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছে কিনা? লাস্ট কোশ্চেন আর কেউ আছে কিনা? হ্যাঁ রাত অনেক হয়ে গেছে। রনিউজ্জামান রোমান বলছিলাম ঢাকা থেকে। ওকে বলো।
ছিল যেটা মানে কোয়েরিজ আর কি, যেটা বলতে পারেন, এটা হচ্ছে যে আমরা যে লেকচার শিট গুলো পাবো এগুলো স্যার কিভাবে পাবো আর কি, মানে এটা। আচ্ছা, ভালো কথা, সুন্দর কথা বলছো। আমি এটা মুছে দেই, এটা মুছে দিলাম, তারপর আবার দিচ্ছি। এটা নাম্বার লিখে দিই তোমাদেরকে, হ্যাঁ। এই দেখো, এটা হচ্ছে যে তোমাদের আমি কয়েকটা নাম্বার দিচ্ছি। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমাদের বুক বা শিট সংক্রান্ত, হ্যাঁ, বুক বা লেকচার শিটস 01963929213 এই নাম্বারটা তুমি রাখবা এখানে। তোমাদের এই নাম্বার যোগাযোগ করে তোমাদের বইটা লেকচারটা কপিটা সংগ্রহ করতে হবে তোমাদেরকে, হ্যাঁ। এটা একটা জিনিস। আর তোমাদের বিসিএস সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, বিসিএস সংক্রান্ত, তোমরা 0196392, এটা কি 63 হবে না? নাইন সিক্স থ্রি 929200। আর তোমাদের অ্যাপ নিয়ে যদি কোনো সমস্যা, অ্যাপ ব্যবহার করে সমস্যা হয়, এই নাম্বারটা খেয়াল রাখবে, 01963929217। ধরো অ্যাপে ঢোকা বা ক্লাস করার ক্ষেত্রে সমস্যা হলে এটা তোমরা দেখে নিবে। এইখানে তোমার এই নাম্বার থেকে তোমরা বইগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের কাল থেকে বই পাঠানো শুরু করে দিবে, তোমরা রিটার্ন দ্বারা বইটা পেয়ে যাবে। তো আজকে আর না থাকি, আরো তো তোমাদের সাথে অসংখ্য লাইভ হবে। তোমাদের যে কোনো ফ্রেন্ডসরা এখনো ভর্তি হতে চায় লিখিত পরীক্ষা 43 অ্যাডভান্স কোর্সটা করাটা কত জরুরি সেটা তোমাদের সাথে আলাপ করলাম। যদি আরো তোমাদের কোনো ফ্রেন্ড ভর্তি হতে চায়, সময় আরো 2 দিন আছে, সময় 2 দিনের মধ্যে ভর্তি হতে পারে। 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং সেই ক্লাসের পরে আমরা ইনশাল্লাহ অনেক কথা বলবো। আজকে যাই, তোমরা ভালো থেকো, আবার কথা হবে ইনশাল্লাহ। টায়ার্ড লাগতেছে একটু, আবার দেখা করে আবার কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাসও কথা হবে। টাটা।